আজ আমরা এমন একটা মুভিকে দেখতে চলেছি, মুভিটির আইএমডিবি রেটিং 8.5। মুভিটি একটি অস্কার পেতে পারে। এই মুভির প্রত্যেকটা সিন গায়ে কাটা দেওয়ার মতো। আর হ্যাঁ, এই মুভিটি একটি সত্য ঘটনার উপর নির্মাণ করে বানানো। তো মুভিটি দেখার সময় অবশ্যই মাথায় রাখবেন এই ঘটনাটি কারোর সাথে ঘটেছিল। বলছিলাম একটি মালায়ালাম সিনেমার কথা, যার নাম দ্য গড লাইফ। তো চলুন মূল গল্পে ফিরে যাওয়া যাক। মুভি শুরু হয় সৌদি আরবের একটি এয়ারপোর্ট থেকে। এখানে ইতিমধ্যে দুইজন লোক ইন্ডিয়ার কেরালা থেকে সৌদি আরব এসেছে। তারা দুইজন আসলে ভাই ভাই ছিল। বড় ভাইয়ের নাম ছিল নাজিব আর ছোট ভাইয়ের নাম ছিল হাকিম। আসলে তারা দুইজন একটি এজেন্টের মাধ্যমে একটি কোম্পানিতে চাকরি করার জন্য সৌদি আরব এসেছে। এয়ারপোর্টে আসার পর তারা দুইজন তাদের এজেন্টকে খুঁজতে থাকে। তারা দেখতে পায় বাকি লোকদের এজেন্ট অন্য লোকদের নিয়ে চলে যায়, কিন্তু এদের এজেন্ট এখনও আসেনি। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা এয়ারপোর্ট স্টাফ থেকে সাহায্য নিতে যায়। এয়ারপোর্ট স্টাফকে তারা তাদের এজেন্টের নাম্বার দিয়ে তার সাথে কথা বলতে বলে। এয়ারপোর্ট স্টাফ ফোন করলে কেউ ফোন ওঠায় না, তাই স্টাফ বলে আজ শুক্রবার, আজকে এখানে বন্ধের দিন, আর হতে পারে এটা হয়তো অফিসের নাম্বার, তাই কেউ ফোন তুলছে না। আপনারা অপেক্ষা করুন, আপনাদের এজেন্ট হয়তো ট্রাফিকের মধ্যে আছে, তাই আসতে দেরি হচ্ছে। তাদেরকে এমনটা বলে সেই এজেন্ট সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তারা দুজনে একজন অ্যারাবিক লোককে দেখতে পায়, যাকে আমরা আরবিতে কাফিল জুনিয়র বলে ডাকব। সৌদিতে কাফিল শব্দের অর্থ হলো মালিক। এই কাফিল তাদের কাছে এসে তাদের ডকুমেন্টগুলো চেক করতে থাকে। এরপর সে সেই দুজনকে তার সঙ্গে আসার জন্য বলে। তখন নাজিব আর হাকিম বুঝতে পারে এটা হয়তো তাদের এজেন্ট। তারা দুজনে সেই কাফিলের ইশারায় তার ট্রাকে উঠে পড়ে। তখন তাদের দুজনের খেয়াল আসে বাকি লোকদের তো এসিওয়ালা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল, তো এই লোকটা কেন আমাদের ভাঙা গাড়ি করে নিয়ে যাচ্ছে? এরকম প্রশ্ন তাদের মনে আসে, তবুও তারা কিছু বলে না। মাঝ রাস্তায় হাকিম বলে, নাজিব, আমরা তো মাকে ফোন করতে ভুলেই গিয়েছি। আমরা এখানে এসেছি অনেকক্ষণ হয়েছে, মা হয়তো আমাদের জন্য চিন্তা করছে। তাই নাজিব গাড়ির জানালা দিয়ে ঝুঁকে কাফিলকে বলে, আমাদের বাড়িতে ফোন করে জানাতে হবে, আমাদের মা হয়তো আমাদের জন্য খুব চিন্তা করছে। কিন্তু গাড়ি চালানো সেই কাফিল তাদের কথা বুঝতে পারে না, বরং কাফিল বলে, পেছনে ভালো করে বসো, তা না হলে পড়ে যাবে। রাস্তায় সেই কাফিল তার গাড়ির পাশে আরেকজন গাড়ি ড্রাইভারকে দেখতে পায়, যে তাকে জিজ্ঞেস করে, এই দুজনকে কি মার্কেট নিয়ে যাচ্ছ? কাফিল জুনিয়র বলে, এরা অসুস্থ, তাই এদের হসপিটাল নিয়ে যাচ্ছি। হাকিম আর নাজিব গাড়িতে ঘুমিয়ে পড়ে। এরপর অনেক লম্বা সফর শেষ করার পর সেই কাফিল জুনিয়র একটি মরুভূমির মাঝখানে তার গাড়িটি থামায়। মরুভূমির নির্জনতা দেখে এরা দুই ভাই খুব ভয় পেয়ে যায়, কিন্তু তারা কিছু বলে না। এরপর তারা তাদের ডকুমেন্ট সেই কাফিল জুনিয়রকে দেখিয়ে বলে, আমরা চাকরি করতে এখানে এসেছি, আপনি হয়তো আমাদের ভুল জায়গায় নিয়ে এসেছেন। কিন্তু সেই কাফিল জুনিয়র তাদের কথায় কোনো পাত্তাই দেয়নি। এরপর দেখা যায় সামনে থেকে আরও একটি অ্যারাবিক লোক সেখানে আসে, যাকে আমরা কাফিল 2 নামে ডাকবো। কাফিল জুনিয়র বলে, তুমি এই ছোট ছেলেটাকে রেখে দাও, আমি কাল সকালে আবার আসবো। এরপর নাজিবকে আবার কাফিল জুনিয়র ট্রাকে বসতে বলে। ওইদিকে কাফিল 2 হাকিমকে জোর করে ভিতরে নিয়ে যেতে থাকে। দুই ভাই চিৎকার করে বলতে থাকে, আমাদেরকে আলাদা করবেন না, আপনারা হয়তো ভুল বুঝতেছেন। কিন্তু কেউ তাদের কথা শোনে না, বরং কাফিল জুনিয়র নাজিবকে মারতে মারতে ট্রাকে বসতে বলে। তারা দুই ভাই বুঝতে পারে না তাদের সাথে এসব কেন হচ্ছে। এরপরও তারা কিছুটা বুঝতে পারে হয়তো এখানে তাদেরকে কিছু দেয়া হবে, অথবা তাদেরকে দিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করানো হবে। এরপর কাফিল জুনিয়র আবারও একটি লম্বা সফর শেষ করে তার গাড়িটিকে মরুভূমির একটি নির্জন জায়গায় থামায়। এখানেও সে একটি নতুন অ্যারাবিক লোকের কাছে আসে, যাকে আমরা শুধু কাফিল বলে ডাকব। কাফিল জুনিয়র বলে, দেখো, আমি তোমার জন্য একজন লোক নিয়ে এসেছি, তুমি এখন একে রেখে দাও। নাজিব তার ভাষায় কাফিলদেরকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু তার ভাষা তো কেউ বোঝে না। এরপর কাফিল জুনিয়র নাজিবকে সেখানে রেখে চলে যায়। নাজিব সেখানে হিন্দি বলতে পারা একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। বৃদ্ধ লোকটি নাজিবকে জিজ্ঞেস করে, কে তুমি? কিন্তু নাজিবের অনেক পানি পিপাসা পায়। সে বৃদ্ধ লোকটির কাছে পানির কথা জিজ্ঞেস করে। বৃদ্ধ লোকটি নাজিবকে একটি পানির ট্যাঙ্কের দিকে ইশারা করে দেয়। নাজিব সেখানে গিয়ে পানি খেয়ে একটু স্বস্তি পায় এবং এক জায়গায় বসে পড়ে। তখনই একটা উট তাকে সেখান থেকে উঠিয়ে দেয়। উটকে দেখে নাজিব বেশ ভয় পেয়ে যায়। রাতের বেলায় বাহিরে খুব ঠান্ডা পড়ায় নাজিব কাফিলদের ক্যাম্পের ভিতরে যায় এবং শুয়ে তার অতীতের কথা ভাবতে থাকে। এখানে আমরা জানতে পারি যে নাজিব কেরালার মধ্যে নদী থেকে বালু তোলার কাজ করত। তখন তার একজন সাথী, যার নাম সন্তোষ, তার বোনের জামাইয়ের ব্যাপারে জানতে পারে, যে কিনা সৌদি আরবে কাজ করে। এখনকার সময় সৌদি আরবের ভিসা খুব সহজেই পাওয়া যাচ্ছিল।
নাজিব জিজ্ঞেস করে সেখানে যেতে কত টাকা খরচ হয়। সন্তোষ বলে মাত্র 30,000 টাকা খরচ করে ভিসা এবং পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়া যায়। নাজিব বলে আমার কাছে তো এত টাকা নেই, এটার জন্য তো আমাকে আমার ঘর বিক্রি করতে হবে। তখন সন্তোষ বলে তার জন্য ঘর বিক্রি করতে হবে না, তুমি ঘর বন্ধক রেখে টাকা আনতে পারবে। সৌদি আরব গিয়ে কাজ করে সেই টাকা দিয়ে আবার 3 মাসের মধ্যে তোমার ঘর ছাড়াতে পারবে। 2 থেকে 3 বছর সেখানে কাজ করে অনেক টাকা আয় করো, আর দেশে এসে ভালো কিছু করো। নাজিবের কাছে তার বন্ধুর কথাগুলো বেশ ভালো লাগে। সন্তোষ বলে তার মামার একজন এজেন্ট আছে যে এইসব বিষয়ে কাজ করে থাকে। কিছুদিন পর নাজিব তার ঘর বন্ধক রেখে টাকা জোগাড় করে ফেলে, আর তার বন্ধুর মামার কাছে সে তার সব টাকাগুলো জমা দিয়ে দেয়। আমরা নাজিবের ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে তার স্ত্রী ও তার মা ছিল। নাজিবের স্ত্রীর নাম সাইনু। সাইনুর 2 ভাই সৌদি আরবে গিয়ে কাজ করে, তাই সাইনু ও তার স্বামীকে সৌদি আরব যাওয়ার জন্য মানা করে না। নাজিবের মা বিশেষ এক ধরনের আচার বানিয়ে নাজিবের সাথে দিয়ে দেয়। নাজিব ও সাইনুর একটি স্বপ্ন ছিল, তাদের সুন্দর একটি বাড়ি হবে। হঠাৎই কাফিল এসে নাজিবকে লাথি মেরে সেখান থেকে উঠিয়ে দেয় এবং গালি দিয়ে বলে, চাকর হয়ে তুমি আমার জায়গায় ঘুমাচ্ছ, তোমার এত বড় সাহস, যাও বাইরে গিয়ে ঘুমাও। এটা শুনে নাজিব বলে বাইরে খুব ঠান্ডা, কিন্তু কাফিল তার কথায় জবাব দেয় না এবং কাফিল নিজের ক্যাম্পে ঘুমিয়ে পড়ে। সেই রাতে নাজিব কোনো রকমে নিজেকে সামলে নেয় এবং সে ভালোভাবে ঘুমাতে পারে না। পরের দিন সকালবেলা নাজিব দেখে সেই বৃদ্ধ লোকটি একটি ছাগলের দুধ দোয়াচ্ছে। তখন নাজিব সেই বৃদ্ধ লোকটিকে তার নাম জিজ্ঞেস করে। তখন সেই বৃদ্ধটি বলে, আমার নাম মনে নেই, আমি এখানে অনেক বছর ধরে কাজ করছি। এরপরে বৃদ্ধ লোকটি নাজিবকে কিছুটা দুধ দিয়ে কাফিলকে দিয়ে আসতে বলে, কিন্তু নাজিব তার কথা বুঝতে পারে না আর নিজেই সেই দুধকে খেতে থাকে। নাজিবকে দুধ খেতে দেখে সেই বৃদ্ধ তার থেকে দুধ ছিনিয়ে নিয়ে যায় আর বলে, গাধা, এটা তোমার খাওয়ার জন্য নয়, কাফিলকে দেওয়ার জন্য বলেছি। নাজিব তার কথা এবার বুঝতে পারে। নাজিব আরও দুধ নিয়ে কাফিলকে দেওয়ার জন্য আসে। কাফিল যখন দুধ পান করছিল তখন নাজিব কাফিলকে বোঝানোর চেষ্টা করে এখানে সে ধোঁকা খেয়ে আটকে গিয়েছে, কিন্তু কাফিল তার কোনো কথাই শোনে না। বরং কাফিল আরবি ভাষাতে নাজিবকে বলে বৃদ্ধর কাছে গিয়ে আরও ভালোভাবে কাজ শিখতে। দুপুর বেলায় সেই কাফিল জুনিয়র আবার ফিরে আসে। 2 কাফিল একসঙ্গে কথা বলছিল। তখন নাজিব সেখানে এসে তার ডকুমেন্ট দেখিয়ে বলতে থাকে তারা নাজিবকে ভুল করে এখানে নিয়ে এসেছে, আর তার ভাইয়ের কথা জিজ্ঞেস করে তার ভাই এখন কোথায় আছে, তারা কি তার ভাইকে কোনো কাজ দিয়েছে। এটা শুনে কাফিল জুনিয়র তার পাসপোর্ট এবং ডকুমেন্টগুলো সব ছিঁড়ে ফেলে। এটা দেখে নাজিবের প্রচণ্ড রাগ হয় এবং সে জোরে জোরে কান্না করতে থাকে। নাজিব বলে, আপনি এটা কি করেছেন? আমার এখানে আসার এটাই একমাত্র প্রমাণ ছিল, কিন্তু কাফিলদের তো এতে কিছুই যায় আসে না। এরপর তারা দুজনে ক্যাম্পের ভিতর গিয়ে খুব মোটা মোটা রুটি বানাতে থাকে। তখন কাফিল জুনিয়র নাজিবকে রুটি খাওয়ার জন্য ডাকে। নাজিবের খুব রাগ হয়েছিল, কিন্তু পুরো একটা দিন সে কিছুই খায়নি, তাই সে একটি রুটি নিয়ে খাওয়া শুরু করে। কিন্তু সেই রুটি অনেক মোটা এবং শক্ত ছিল, সাথে কোনো সবজিও ছিল না। তাই নাজিব সেই রুটিকে পানির সাথে ডুবিয়ে খাচ্ছিল, আর এমন অবস্থায় থাকা নাজিবের জন্য মৃত্যুর সমান হয়ে উঠেছিল। এরপর বিকালে নাজিব ওই বুড়ো লোকের সঙ্গে আবার দেখা করে এবং বলে এখান থেকে মেইন রোড কত দূরে। বৃদ্ধ লোকটি বলে সে জানে না এখান থেকে কত দূরে মেইন রোড রয়েছে। সে বলে, আমি কয়েক বছর ধরে কোনো রোড দেখতে পাইনি। এসব কথা শুনে নাজিব বুঝতে পারে হয়তো তাকে যেভাবে আনা হয়েছে সেই বৃদ্ধকেও হয়তো সেভাবেই এখানে আনা হয়েছিল। এখানে রাতে খুব ঠান্ডা পড়ে বলে নাজিব কাফিলদের একটি ভাঙাচোরা গাড়িতে ঘুমানোর চেষ্টা করে। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সাইনু ও নাজিব তাদের বাচ্চার নাম ভাবছিল। আর দেখতে দেখতে সেই দিনটাও চলে আসে যেদিন পুরো ফ্যামিলি নাজিবকে বিদেশে ছাড়তে রেল স্টেশনে এসেছিল। আর এখানে আমরা জানতে পারি হাকিম আসলে নাজিবের খালাতো ভাই ছিল। তারা 2 ভাই একই সাথে সৌদি আরব কাজ করতে এসেছে। তাদের 2 ভাইয়ের মধ্যে আপন ভাইয়ের মতোই ভালোবাসা রয়েছে। এরপর ট্রেন ছেড়ে দেয়, নাজিব তার স্ত্রীকে বিদায় জানিয়ে সৌদি আরব চলে আসে। সকালবেলা দেখা যায় নাজিব পানি নিয়ে ফ্রেশ হচ্ছিল, তখন সেই জুনিয়র কাফিল তাকে লাথি মেরে গালি দিতে থাকে আর নাজিবের কাছ থেকে পানি নিয়ে চলে যায়, কারণ তারা সেখানে পানি টাকা দিয়ে কিনে থাকে। সেখানে পানির অনেক দাম ছিল। তখনই বৃদ্ধ লোকটি নাজিবকে বালির ব্যবহার করতে বলে, আর এটা শুনে নাজিবের আরো বেশি খারাপ লাগে। কিছুক্ষণ পর একজন লোক একটি পানি ভর্তি গাড়ি নিয়ে আসে ট্যাঙ্কে পানি ভরার জন্য। তখন নাজিব সেই গাড়ির ড্রাইভারকে রিকোয়েস্ট করে নাজিবকে যেন সে মেইন রোড পর্যন্ত ছেড়ে দেয়। নাজিব বলে, আমি ভুল করে এখানে চলে এসেছি। তখনই সেখানে কাফিল জুনিয়র চলে আসে, আর তখন নাজিবকে বলে, তুমি এই লোকটার সাথে কি কথা বলছো? তুমি মনে হয় শোধরাবে না। একথা বলে কাফিল জুনিয়র তার মাথার বেল দিয়ে নাজিবকে মারতে থাকে। যখন নাজিব কাফিলের হাত ধরে, এটা দেখে কাফিল খুব রেগে যায়। তখন সে তার বন্দুক নিয়ে আসে এবং কাফিল বন্দুক দিয়ে নাজিবের মাথায় প্রচণ্ড আঘাত করে। তখনই সেই ট্যাঙ্কের পানি ভর্তি হয়ে পড়তে থাকে, আর সেই পানিগুলোকে দেখে নাজিব ভাবতে থাকে সে এখানে কিভাবে পানির কষ্ট পাচ্ছে।
যদিও তার গ্রামে পানির কোনো অভাব ছিল না, সে প্রতিদিন নদীতে গোসল করত। যাই হোক, এর পরের দিন কাফিল নাজিবকে ছাগলের দুধ দোয়াতে বলে। নাজিব বলে, আমি দুধ দোয়াতে পারি না। সেই বৃদ্ধটি কোথায়? এগুলো তো সে করত। কিন্তু সেই বৃদ্ধ লোকটি সেখানে ছিল না, তাই কাফিলের কথায় নাজিবকে বাধ্য হয়ে ছাগলের দুধ দোয়াতে হয়। নাজিব সামনে গিয়ে ছাগলের দুধ দোয়াতে চেষ্টা করে, কিন্তু নাজিব এটা করতে পারে না, তাই কাফিল নাজিবকে দুধ দোয়ানোর নিয়মগুলো শিখিয়ে দেয়। এরপর নাজিব খুব ভালোভাবে সেই কাজকে শিখে যায়। নাজিব দেখে সেই বৃদ্ধ লোকটি এখনও সেখানে আসেনি, তাই নাজিব ভাবে সেই বৃদ্ধ লোকটি হয়তো এখান থেকে পালিয়ে গিয়েছে, অথবা তাকে হয়তো কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন কাফিলদের কথায় নাজিবকে সেই ভেড়া ছাগলদের চড়াতে নিয়ে যেতে হয়। একদিন হঠাৎ দুটি ভেড়া একে অপরের সাথে লড়াই করতে শুরু করে, যেটা দেখে নাজিব তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু সেই ভেড়াগুলো উল্টো তাকেই আহত করে দেয়। তখন সেখানে সেই কাফিল জুনিয়র চলে আসে, আর সে নাজিবকে কিছু পানি পান করতে দেয়। নাজিব তাকে দেখে বলে তার দ্বারা এ কাজ সম্ভব নয়, সে তাকে শহরের রাস্তা দেখিয়ে দিতে বলে। কিন্তু কাফিল জুনিয়র তাকে চুপচাপ কাজ করতে বলে। এভাবে সময় যেতে যেতে কয়েক মাস হয়ে যায়। নাজিবের এখন প্রতিদিন সেই ভেড়া ছাগলদের চড়াতে নিয়ে যেতে হয়, কারণ সেই বৃদ্ধ আর সেখানে ফিরে আসেনি। এই প্রথম দিন থেকে এখনো নাজিব গোসল করেনি। কিভাবে বা গোসল করবে, সে তো ভালোভাবে পানিই পাচ্ছিল না। একদিন গাড়ির আয়নাতে সে তার চেহারা দেখতে থাকে, তখন সে নিজেকে চিনতে পারে না। সে নিজের চুলদারির অবস্থা দেখে নিজেই অবাক হয়ে যায়। এছাড়াও সে আগে থেকে এখন অনেক দুর্বল হয়ে গিয়েছে এবং রোদে থাকতে থাকতে তার চেহারা কালো হয়ে গিয়েছে। এরপর বেচারা নাজিব একটি কাচের টুকরো নিয়ে তার দাড়িগুলোকে কাটার চেষ্টা করে, কিন্তু তার দ্বারা এটা হয় না। সে ব্যর্থ হয়ে মাকে মনে করে প্রথমবারের মতো কান্না করতে থাকে আর নিজের জীবনকে শেষ করার কথা ভাবে। এরপর নাজিব একটা উঁচু স্থানে চলে যায়। তখনই তার নজর নিচের দিকে পড়ে। সে দেখতে পায় সেখানে শকুনগুলো কোনো একটা জিনিসকে খাচ্ছিল। নাজিব নিচে গিয়ে বুঝতে পারে সেখানে একটি লাশ পড়ে আছে, কিন্তু লাশটা চেনা যাচ্ছিল না। কিন্তু একটু ভালোভাবে দেখার পর নাজিব বুঝতে পারে এটা তো সেই বৃদ্ধর লাশ, যাকে কিনা অনেকদিন ধরেই পাওয়া যাচ্ছিল না। হয়তো সেই বৃদ্ধ লোকটি নিজেই আত্মহত্যা করেছে এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য, অথবা বৃদ্ধ লোকটিকে কাফিলরা মেরে ফেলেছে কারণ সে দুর্বল। নাজিব সেখানে শকুনগুলোকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু উল্টো শকুনগুলো তাকে হামলা করে দেয়, যার ফলে সে দুঃখী একটি মন নিয়ে সেখান থেকে চলে আসে। এখন তার মন থেকে নিজেকে শেষ করার চিন্তা চলে যায়। নাজিব তার মায়ের বানানো সেই আচারগুলোর ঘ্রাণ নিতে থাকে। নাজিবের খুব তার গ্রামের কথা মনে পড়ে। তখন নাজিব মনে মনে ঠিক করে ফেলে তাকে যে কোনো মূল্যে এখান থেকে পালাতে হবে। এজন্যই এর পরের দিন নাজিব ভেড়াদের চড়ানোর অজুহাতে কিছুটা দূরে চলে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তার পালানোটি কাফিল জুনিয়র দেখে ফেলে এবং জুনিয়র কাফিল দ্রুত তার উট নিয়ে নাজিবের পিছু করে এবং গুলি ছুড়তে থাকে। নাজিব অনেক দুর্বল ছিল, তাই সে দৌড়াতে পারে না, পড়ে যায়। কাফিল জুনিয়র তাকে ধরে ফেলে। এখন সামনে থেকে যেন নাজিব না পালায়, এজন্য কাফিল জুনিয়র তার বন্দুকের বার দিয়ে নাজিবের পা ভেঙে দেয়। এরপর তাকে ভেড়া ছাগলদের স্থানে বেঁধে রাখে। যখন নাজিবের খুব পিপাসা লাগে, তখন সে না চাইতেও সেই ভেড়া ছাগলদের পানি পান করতে হয় তাকে। সময় যেতে যেতে বছরখানেক পার হয়ে যায়, আর নাজিবের ধীরে ধীরে এখানে থাকার অভ্যাস হয়ে যায়। এখন পালানো তো দূরের কথা, নাজিব এখন তার পরিবারের কাছে যাওয়ার আশাই ছেড়ে দিয়েছে। কারণ যতদূর চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি দেখা যায়। সে জানে সে চেষ্টা করেও এখান থেকে বেরোতে পারবে না। এছাড়াও তার পা ভাঙার কারণে এখন তাকে একটি লাঠির মাধ্যমে চলাচল করতে হয়। একদিন যখন সে ভেড়াদের চড়াচ্ছিল, তখন আকাশে কালো মেঘে ছেয়ে যায় এবং সেখানে কিছুক্ষণ পর শিলাবৃষ্টি শুরু হয়। এটা দেখে নাজিব সকল ভেড়া ছাগলদের নিয়ে একটি পাহাড়ের নিচে চলে যায়। তখন হঠাৎ নাজিব সেই পাহাড়ের গুহা থেকে গানের আওয়াজ শুনতে পায়। নাজিব ধীরে ধীরে সেই গুহার ভেতর দিয়ে পাহাড়ের অপর সাইডে পৌঁছে যায়। এখানে পৌঁছাতে সে সামনে একজন মানুষকে দেখতে পায়। মানুষটি তার কাছে আসলে সে বুঝতে পারে এটা আর কেউ নয়, এটা তারই ছোট ভাই হাকিম, যার অবস্থাও নাজিবের মতোই ছিল, কারণ কাফিল 2 তাকে দিয়ে একই ধরনের কাজ করাতো। তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারা কত বছর পর একে অপরকে দেখেছে। হাকিম নাজিবকে বলে তারা এখান থেকে পালাবে। নাজিব বলে এটা সম্ভব না, আমি আগে থেকেই পালানোর চেষ্টা করেছিলাম, আর এখন তো কাফিল আমার পা ভেঙে দিয়েছে, আমি ঠিকমতো হাঁটতেও পারি না। হাকিম নাজিবের কথা শুনে খুব দুঃখ পায়। কিছুক্ষণ পর দূরের একটি জায়গা দিয়ে হাকিমের কাফিল আসছিল, তাই হাকিম বলে আমার এখন যেতে হবে ভাইয়া, আমরা পরে আবার দেখা করব। কিছুদিন পর নাজিব যখন উটদের চড়াচ্ছিল, তখন হাকিম তাকে ইশারা দেয় এবং সে নাজিবের জন্য সেই জায়গায় একটি কাগজ রেখে চলে যায়। নাজিব খোঁড়াতে খোঁড়াতে সেই জায়গায় যায় এবং কাগজের লেখাগুলো পড়তে শুরু করে, যেখানে হাকিম লিখেছে হাকিমকে এখানে পাশের একটি কাফিলের কাছে পাঠানো হয়েছে, আর তার সাথে ইব্রাহিম নামের একজন আফ্রিকান লোকও থাকে, যে কিনা এখানে অনেক বছর আগে থেকেই কাজ করছিল। সে এখানে সব রাস্তা জেনে গিয়েছে। হাকিম ইব্রাহিমের সাথে কথা বলে তাকে সবকিছু বুঝিয়েছে।
যার ফলে ইব্রাহিম সহ তারা এখান থেকে পালাতে পারবে। পরের দিন সুযোগ পেয়ে তারা তিনজন একটি জায়গায় দেখা করে। এখানে আমরা দেখতে পাই নাজিব ভালো করে খাবার না খাওয়ার কারণে তার গলা থেকে কোনো আওয়াজ আসছিল না, সে খুব কষ্ট করে ধীরে ধীরে কথা বলছিল। ইব্রাহিম বলে কিছুদিন পর বড় কাফিলের মেয়ের বিয়ে হবে, সেখানে সব কাফিলরা যাবে, তাই সেদিন তারা সুযোগ বুঝে এখান থেকে পালাবে। আর এভাবে ইব্রাহিম তার প্ল্যান সবাইকে বলে। কিছুদিন পর সেই দিনটা চলে আসে এবং কাফিলরা তাদের ভেড়া ছাগলদের জন্য ট্রাকে করে ঘাস নিয়ে আসে। এরপর সব কাফিলরা গাড়ি করে শহরের দিকে রওনা হয়। সবাই যাওয়ার পর নাজিব তার কাপড় চোপড় খুলে সেই টাঙ্কির পানিতে গোসল করতে শুরু করে, কারণ যখন সে এখানে এসেছিল সেই থেকে আজ অব্দি সে গোসল করেনি। এতদিন পর গোসল করে নাজিবের খুব ভালো লাগে। এরপর নাজিব তার সেই পুরনো কাপড়গুলো পরে নেয়, যে কাপড়গুলো পরে সে এখানে এসেছিল। এখানে থাকতে থাকতে সে খুব রোগা হয়ে গিয়েছে, যার ফলে সেই পুরনো কাপড়গুলো তার শরীরে ফিট হচ্ছিল না। তাই নাজিব তার প্যান্টকে একটি রশির মাধ্যমে বেঁধে নেয়। এরপর সে এখানকার সকল প্রাণীদেরকে খাবার দিয়ে তাদেরকে বিদায় বলে দেয়। সে তাদের জন্য খুব ইমোশনাল হয়ে পড়ে। তো যাই হোক, এরপর সে এখান থেকে বেরিয়ে পড়ে। রাত হলে সকলের খুব পানি পিপাসা পায়। তাদের ভাগ্য ভালো যে তারা সেখানে কাফিলদের একটি ক্যাম্প দেখতে পায়। ইব্রাহিম সেখানে গিয়ে লুকিয়ে পানি নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানকার কাফিল তাদেরকে দেখে তাদের উপর গুলি চালাতে শুরু করে। আর পুরো রাত তারা পালাতে থাকে। সকালে যখন তাদের ঘুম ভাঙে তখন তারা দেখে চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। তারা রাতে পালানোর চক্করে ইব্রাহিম এখন রাস্তা চিনতে পারছে না। তবুও তারা আশা নিয়ে চলতে থাকে। কিছু দূর যাওয়ার পর হাকিম দেখতে পায় কিছুটা দূরে একটা উট পানি খাচ্ছে। হাকিম সেই দিকে দৌড় মারে। তখন ইব্রাহিম তাকে বোঝাতে থাকে ওখানে কোনো পানি নেই, এটা শুধু চোখের ধোঁকা। কিন্তু হাকিম শোনে না। হাকিম দৌড়ে সেখানে গিয়ে দেখতে পায় সেখানে শুধু একটা মৃত উট পড়ে আছে। তো সত্যি সেখানে কোনো পানি ছিল না। তো আরো কিছুটা চলার পর ইব্রাহিমরা একটি জায়গায় নামাজ আদায় করে। তখনই সেখানে বালি থেকে অনেক সাহারা হন্ট ভাইপার বের হতে থাকে। এটা পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি। ইব্রাহিম আর হাকিম কোনো মতে সেখান থেকে সরে পড়ে, কিন্তু নাজিব সেখানে আটকা পড়ে যায়। ইব্রাহিম তাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলে। নাজিব চেষ্টা তো করছিল, কিন্তু নাজিব খুব ভয় পেয়ে কাঁপতে থাকে। তার ভাগ্য ভালো থাকায় সে যাত্রায় সে বেঁচে যায়। এরপর সব ভাইপারগুলো সেখান থেকে চলে যায়। নাজিব যখন কাল রাতে পালাচ্ছিল তখন তার জুতোগুলো কোথায় জানি হারিয়ে গিয়েছে, যার ফলে উত্তপ্ত বালি দিয়ে হাঁটতে গিয়ে তার পায়ে অনেক ফোস্কা পড়ে যায়। ইব্রাহিম কিছুটা কাপড় ছিঁড়ে নাজিবের পায়ে বেঁধে দেয়। এরপর তারা আবারও তাদের যাত্রা শুরু করে। তারা কয়েক ঘন্টা ধরে চলতে থাকে, কিন্তু কোনো দিকে এক ফোঁটা পানি তারা পায় না। মাঝ রাস্তায় হাকিমের শরীর খুবই খারাপ হয়ে পড়েছিল। হাকিমের খুব দ্রুত পানি পান করতে হবে। তখনই ইব্রাহিম তার ঘাম হাকিমকে পান করায়, কিন্তু এরই মধ্যে হাকিম আবার তার ব্রেনের কন্ট্রোল হারিয়ে ফেলে। হাকিম দেখে তার সামনে অনেক বড় বড় বিল্ডিং এবং খাবার পানি পড়ে আছে। হাকিম পুরো শক্তি নিয়ে এক দৌড় দিয়ে সেখানে গিয়ে লুটিয়ে পড়ে খাবার খেতে থাকে, কিন্তু আসলে সে বালি খাচ্ছিল। ইব্রাহিম আর নাজিব হাকিমকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই হাকিম নাজিবের গলা চেপে ধরে। হাকিম আবার দৌড়াতে শুরু করে, কিন্তু বালি খাওয়ার কারণে হাকিমের রক্তবমি শুরু হয় আর হাকিম সেখানেই মারা যায়। যেটি দেখে নাজিবের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। নাজিব হাকিমের মৃত্যুতে খুবই কষ্ট পায়। সে কান্না করতে থাকে। সে এখন তার সব আশা হারিয়ে ফেলেছে। ইব্রাহিম তাকে কোনো রকমে সামলায়। এরই মধ্যে সেখানে ধূলিঝড় চলে আসে। তারা দুজনে সেখান থেকে কোনো রকমে বেঁচে যায়, কিন্তু সেই ধূলিঝড়ের কারণে হাকিমের দেহটা বালির নিচে চাপা পড়ে যায়। এখন না চাইতেও নাজিবকে হাকিমের দেহ ছাড়াই তাদের চলা আবার শুরু করতে হয়। এই উত্তপ্ত মরুভূমিতে তাদের শরীরের সকল পানি শুকিয়ে যায়, যার ফলে তাদের অবস্থা খুবই খারাপ হতে থাকে। ইব্রাহিমও এখন ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এরকম অনেকটা সময় চলার পর ইব্রাহিম একটা টিকটিকি দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে হয়তো আশেপাশে কোনো পানি আছে। তখন তারা আশেপাশে একটু খোঁজাখুঁজির পর তারা একটি পানির পুকুর দেখতে পায়, যেটা দেখে নাজিব সেই পানির দিকে দৌড় মারে, কিন্তু ইব্রাহিম তাকে পানি খেতে দেয় না। ইব্রাহিম বলে এই পানিগুলো বিষাক্ত হতে পারে। ইব্রাহিম একটা কাপড় ভিজিয়ে সেই কাপড় থেকে পানি খেতে থাকে। সেখানে ইব্রাহিম একটা কাচের বোতল পায়, যেটা দিয়ে ইব্রাহিম বাঁশির সুর বাজাতে থাকে, যার ফলে কিছুক্ষণ পর সেখান দিয়ে পাখির একটি ঝাঁক উড়ে যায়। সেটা দেখে ইব্রাহিম বুঝতে পারে এখন তাদের কোন দিক দিয়ে যেতে হবে। ইব্রাহিম এটাও বুঝতে পারে এই পানিগুলো বিষাক্ত নয়। যাই হোক, পরের দিন আবার তারা তাদের যাত্রা শুরু করে, কিন্তু শরীরে এখন কোনো শক্তি নেই। তাই তারা সন্ধ্যার সময় একটি জায়গায় ঘুমিয়ে পড়ে। সকাল হলে নাজিব দেখতে পায় তার পাশে ইব্রাহিম নেই। এদিক ওদিক খোঁজাখুঁজির পর নাজিব বুঝতে পারে ইব্রাহিম এখান থেকে চলে গিয়েছে, আর যাওয়ার আগে তার জন্য এক বোতল পানি রেখে গিয়েছে। আর বোতলের উপর শুকনো খেজুরটি ইব্রাহিম পুকুরের পাশের খেজুর গাছ থেকে নিয়েছে। নাজিব বোতলের সব পানি পান করে। তার মনে এখন কিছুটা শান্তি পায়। এখন সে একা আবার তার যাত্রা শুরু করে। কিন্তু এই মরুভূমিতে এক বোতল পানি খেয়ে আর কতক্ষণই বা থাকা যায়।
নাজিব কষ্ট করে তার শেষ চেষ্টা চালিয়ে যেতে থাকে। এভাবে আরও একটি সকাল আসে। নাজিব কষ্ট করে হাঁটতে থাকে। হঠাৎই তার শরীরের পানি না থাকার কারণে সে বালির উপর পড়ে যায়। তখনই তার হাতের বোতলটিও পড়ে যায়, আর এই বোতলটা গড়াতে গড়াতে একটা শক্ত জিনিসের উপর এসে পৌঁছায়। আর হ্যাঁ, অবশেষে সে মেইন রোডে পৌঁছে গিয়েছে, যেটা দেখে নাজিবের মধ্যে হঠাৎ এক ধরনের শক্তি আসে। এখান থেকে তার প্রাণ বাঁচতে পারে। সে প্রথমে একটা ট্রাক ড্রাইভারের থেকে সাহায্য নিতে চায়, কিন্তু ড্রাইভার তাকে কোনো সাহায্য করে না। এর 1 ঘন্টা পর সেখানে একটি রোলস রয়েলস গাড়ি থামে। কার থেকে একজন অ্যারাবিক লোক বেরিয়ে নাজিবকে গাড়িতে বসিয়ে পানি দেয় আর তাকে শহর পর্যন্ত পৌঁছে দেয়। নাজিব এতে প্রচণ্ড খুশি হয়ে যায়। এরপর নাজিব শহরের এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। ভাগ্যক্রমে তখন নাজিবের সাথে পুঞ্জিকা নামের একজন লোকের দেখা হয়, যে কিনা নিজেও মালায়ালাম। তার সৌদিতে নিজের হোটেল রয়েছে। নাজিবের অবস্থা দেখে সে তার চুলদাড়ি কেটে দেয়, তাকে গোসল করায় এবং সাথে তার চিকিৎসাও করায়। এর কিছুদিন পর নাজিব পুঞ্জিকাকে তার ঘরের ব্যাপারে বলে। এরপর পুঞ্জিকা তার ঘরে ফোন করে নাজিবের সাথে কথা বলতে বলে। এখন 4 বছর পর নাজিব প্রথম তার স্ত্রীর সাথে কথা বলে, আর সে জানতে পারে তাদের একটি ছেলে হয়েছে। একবার চিন্তা করে দেখুন, যে মানুষটা ঘরে ফেরার আশা ছেড়ে দিয়েছিল, নিজে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, সেই মানুষটা আজ তার স্ত্রীর সাথে কথা বলতে পারছে। যাই হোক, এরপর তাকে পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়। তার যেহেতু কোনো লিগ্যাল ডকুমেন্ট ছিল না, তাই এমন লোকদের সৌদি আরবের পুলিশেরা দেশে পাঠিয়ে দেয়। পুলিশ স্টেশনে নাজিব ইব্রাহিমের ছবি দেখতে পায়। হয়তো ইব্রাহিম হারিয়ে গিয়েছে কিংবা মারা গিয়েছে। তো যাই হোক, এর পরের দিন জেলে নাজিবের মতো লোকদেরকে লাইনে দাঁড় করানো হয় এবং সেখানে কিছু কাফিলদের ডাকা হয়। আসলে সেখানে একটি নিয়ম ছিল, কোনো কাফিল যদি তার গোলামকে চিনে থাকে তাহলে সে তাকে নিয়ে যেতে পারবে। এখানে একজন কাফিল তার গোলামকে মেরে মেরে সেখান থেকে নিয়ে যেতে থাকে। এটা দেখে নাজিব প্রচণ্ড ভয় পায়। এরই মধ্যে জুনিয়র কাফিল সেখানে আসে এবং সে নাজিবকে দেখতেই চিনে ফেলে। তার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে 4 বছর আগে হাকিম আর নাজিব যখন এখানে কাজ করতে এসেছিল, তখন জুনিয়র কাফিল তাদেরকে ধোঁকা দিয়ে সেখান থেকে নিয়ে যায়। কারণ এই জুনিয়র কাফিল একজন গোলাম ক্রয় বিক্রয়ের দালাল ছিল। হাকিম আর নাজিব লিগালি এখানে এসেছিল। হয়তো শুক্রবার হওয়াতে সেদিন কেউ তাদের ফোন তোলেনি। পরের দিন তাদের কোম্পানির লোক তাদেরকে নিতে এসেছিল। ততক্ষণে কাফিল জুনিয়র তাদেরকে ধোঁকা দিয়ে নিয়ে যায়, কারণ তারা সৌদি আরবের ভাষা জানতো না, যার ফলে তারা তখন কিছুই বুঝতে পারছিল না। যেহেতু নাজিব তার লিগ্যাল গোলাম ছিল না, সেহেতু জুনিয়র কাফিল তাকে নিয়ে যেতে পারবে না। আর এখন কাফিল জুনিয়রও বুঝতে পারে সে খুব খারাপ করেছে, তাই কাফিল জুনিয়র সেখান থেকে চলে যায়। মানে বুঝতে পারছেন, 4টা বছর এই লোকটা কোনো দোষ করা ছাড়াই তাদের গোলাম হয়েছিল, আর বেচারা হাকিম তো কোনো কারণ ছাড়াই মারা গিয়েছে। এখানে ইব্রাহিম হয়তো তাদের অফিসিয়াল গোলাম ছিল, যেও ওখান থেকে পালাতে চেয়েছিল। এখন 3 মাস তাকে জেলে রেখে একদিন সব ইমিগ্রেন্টের সাথে তাকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়। আর এই চমৎকার মুভিটি এখানেই শেষ হয়।